জনাব তাজুল ইসলাম, আপনি জানেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা। অন্যদিকে অন্যদিকে আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি ৩ মাস দেশেই ছিলেন, তারপরে তিনি চলে গেছেন। বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা? আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার কি মনে হয় তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন? এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন? জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন। ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি 3 মাস দেশে ছিলেন। তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল, বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে। এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক। তারপরে কিছু যারা যখন ফিরে আসলো, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে। এবং এই সুযোগটার সদ্ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপিট্রেটরস, যারা আসামি যারা আছেন, তারা দেশ ত্যাগ করেছেন। এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 মাস পর্যন্ত তিনি ছিলেন। আমরা এই ব্যাপারে বিজিবির সাথে কথা বলেছি। তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে 4100 কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে, এবং সেই ক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে, তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয়। এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায়, বাংলাদেশের কোনো ইমিগ্রেশনকে টাচ না করে, ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে। সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন, এটা বিজিবি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারেনি বলে তারা বলেছেন। আর বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল, তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন, এটা স্বাভাবিক। কিন্তু যত সময় যাবে, আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। এইভাবে পালানোর পথটা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে তাদের জন্য। না মানে আপনার কথা থেকে একটু ব্যারিস্টার ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে, আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে ৩ মাস উনি দেশে ছিলেন। অর্থাৎ প্রথম 1 মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা, কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন। এটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল, অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন, সেটা তারা করেননি। এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল, তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল, তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে করছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে, যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন, আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি, কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না, ব্যাপারটা কি এরকম? এটা আমার কাছে ডেফিনিট কোনো ইনফরমেশন নেই। কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল, সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না, তারা আসলে গ্রেপ্তার হননি। তো সেক্ষেত্রে পিক অ্যান্ড চুজ অথবা কেউ তাকে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে। যেহেতু আমার কাছে ডেফিনিট ইনফরমেশন নেই, আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন। কিন্তু দৃশ্যত তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে, এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে। জনাব তাজুল ইসলাম, মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা, আমি প্রশ্নটা আর ইলাবোরেট করলাম না। মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার দেখছি, সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন, বিপরীতে যেই থাক না কেন, এটা একটু উইয়ার্ড কিনা, মানে এটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? দেখুন, একেবারেই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে তোলা হচ্ছে, এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত। কারণ দেখুন, আমরা আইনজীবী হিসাবে আজকে প্রসিকিউশনে থাকবো, কালকে ডিফেন্সে থাকবো। আমরা প্রতিনিয়ত অনেক মামলা করি, কোনোটাতে হয়তো ডিফেন্ডেন্ট সাইডে, কোনোটা রেসপন্ডেন্ট সাইডে, কোনোটা পিটিশনার সাইডে। আইনজীবীর কাজই তাই। আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করব একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে, এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় বিচার পান, সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ।
একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি, তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি, তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি। এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি। দেখেন, যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে, সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি? তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো, যে এক সময় তুমি তাদের পক্ষে মামলা করেছো, এখন তাদের এগেইনস্টে করছো, সুতরাং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এইখানে আইনজীবীকে কখনো নিরপেক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই। নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন না, এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই। কিন্তু এখানে যেটা দরকার, যেটা রাসনা ইমাম খুব ক্লিয়ারলি বলেছেন, একটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং কম্পিটেন্স, যে এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার, যে ডিটারমিনেশন দরকার। বাংলাদেশে যে ম্যাসিভ স্কেলে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, আমাকে আয়না ঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার, যে অভিজ্ঞতা দরকার, যে এক্সপার্টিস দরকার, সেটা আমার আছে কিনা, সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা। এবং এখানে আমি 100% আমি রাষ্ট্রের পক্ষে, আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই, আমি 100% রাষ্ট্রের পক্ষে। নিরপেক্ষ থাকবো যদি ন্যায় বিচার নিরপেক্ষ হতে হবে, এখানে জাজেসদের, এখানে আদালতকে নিরপেক্ষ হতে হবে। আমি একটা সাইড, ডিফেন্সের আরেকটা সাইড থাকবে, দুই পক্ষ তার ক্লায়েন্টের বেস্ট কেসকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, কোনো আপোষ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বেরসে ইসলাম, এইটা অবশ্যই একটা খুবই ফাইন লাইন আইন কানুনের, যে আসলে লয়ার একটা পক্ষ কিনা, কারণ অথবা লয়ার আসলে এই পুরো বিচার ব্যবস্থারই অঙ্গ কিনা, সেটা নিয়ে আসলে বিস্তর একাডেমিক আলোচনাও চলতে পারে, আমরা একসময় নিশ্চয়ই সেটা করব। আপনি যেরকমভাবে বলতেছেন যে আপনি একটা পক্ষ, সেটা কোর্টের মধ্যে অনেক কোর্ট আপনাকে পছন্দ নাও করতে পারেন, মানে এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আমি দেখছি, আপনি যখন বলবেন যে আমি একটা পক্ষ নিয়েছি। হাউএভার, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, যেটা আপনার কথা থেকে যেটা উদ্ভূত হয়েছে, যে সেটা হচ্ছে যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল, এই ৪ মাস কি সেগুলি ডিফ্রিজে, মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না? ৭১-এর যে বিচারগুলো ছিল তার মধ্যে ৩০টা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে। সেই ৩০টা মামলা হচ্ছে এমন সব মানুষদের, গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে, আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি ৭১-এর মামলায় ঢুকিয়ে দিলাম। এইরকম ফিশি কিছু মামলা এখানে পেন্ডিং আছে। আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে, অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি, অনেকগুলো তদন্তাধীন, কোনগুলো তদন্ত হয়েছে, বিচারের অপেক্ষায় আছে, এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি, যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে, এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন। আমরা দেখেছি যে এখানে ৯০ বা ৯৫ বছর বয়সের অনেক আসামি আছেন, যে পঙ্গু, যারা বিছানায় শুয়ে বাথরুম করতে হয়, সেই রকম ধরনের লোকদেরকে কোনো ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে। আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে, আদালত অবশ্যই যেন তার ডিসক্রিশন ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন। এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং গত ১৬ বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ, গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে, সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা। মানে ৭১-এ মানবতা বিরোধী অপরাধ নিয়ে এই মামলাগুলি আর চলবে না, মানে আপনার কথা শুনেই বোঝা গেল যে আপনি যা বলবেন সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন, তাই তো? চলবে না, না না, আদালত তো আদালত স্বাধীনভাবে দেবেন, আমরা চলবে না বলছি না। এই মামলাগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলাগুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা, যেগুলো বা খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো নয়। এটা কোর্ট বলার পরে বললে ভালো হইতো মনে হয়। না না, এগুলো হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে তো আমাদের একটা বক্তব্য আছে। আমরা যখন প্রসিকিউশন ইনভেস্টিগেশন এজেন্সিকে সুপারভাইজ করে, আমাদের ইনভেস্টিগেটররা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন এগুলো আমরা দেখছি, দেখার পরে আমরা কিন্তু কোনো ডিসিশন দেইনি। আমরা নীতিগতভাবে যেটা বলেছি যে পর্যালোচনা করে আদালতের কাছে আমরা প্রমাণনয়ে প্লেস করছি। দেখেন, আমরা প্রতিদিনই কিন্তু এখনকার নতুন মামলার পাশাপাশি পুরাতন মামলাগুলো তালিকায় আসছে, আদালত কিন্তু দেখে দেখে এগুলোর উপরে অর্ডার দিচ্ছেন। সেগুলো ব্যাপারে যথার্থ যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে। দুটি বিষয়, এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে এরকম নিয়োগ দিচ্ছেন হায়ার জুডিশিয়ারিতেও, অর্থাৎ হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে, এবং ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন, এইটা দেখে আমরা লক্ষণিক কি মনে হচ্ছে আপনার, যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান? জনাব তাজুল ইসলাম।
অভিজ্ঞতার অভাব আছে, সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন। কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে যে দায়িত্বে আছি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটারমিন্ড যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং কোনো ধরনের ইশারা ইঙ্গিতের বিচার যেটা আগে হয়েছে যে আমি আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দিবেন লোকে দেখবে আমাদের মধ্যে খাতির নাই, এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন, বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন, আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন, কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি। বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে, এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে সেই ব্যাপারে তারা ডিটারমাইন্ড। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা এই বশংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না। কিন্তু যেটা রাস্তা ইতিমধ্যেই বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল, বিচারকরা পদত্যাগ করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল। যে আগের সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন, ছাত্র জনতার উপরে গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন, সীমান্তের 10 কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাক্কারজনক রায় দিয়েছেন, এমন বিচারকরা ছিল তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল, তাদেরকে সরাতে হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি। কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া দরকার ছিল। সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা, এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো, কিন্তু এটা কিওর করার সুযোগ সামনে আছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ এটা কখনো একবারে দেওয়ার প্রয়োজন হয়নি, এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি যে পরিস্থিতিতে তাড়াহুড়া করে যেটা করতে হয়েছে। এখানে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমি তাদের ইন্টেনশনের মধ্যে কোনো রকমের ঘাটতি দেখছি না। প্রত্যেকে ডিটারমাইন্ড বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে। জনাব তাজুল ইসলাম, প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগকে কতটা প্রভাবিত করছেন? মানে তিনি কি সবকিছু ঠিক করেন? মানে কোন মামলা করা হবে, কাকে জামিন দেওয়া হবে, কে বিচারকের নিয়োগ করা হবে, যেটা আসলে তার ঠিক করার কথা না। বিচার বিভাগ স্বাধীন হিসেবে মাজহার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুলই কি সবকিছু ঠিক করছেন? অ্যাবসলিউটলি নট। আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি, তিনি আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনো ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন, ভালো করবেন, সেটা আপনি করবেন। আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে। ওনাকে ডিকটেট করার প্রশ্নই ওঠে না, এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিকটেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই। এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক, আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ, একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক, বিচার বিভাগের কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন তৈরি হোক, এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাতে উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে। তো যে লোকটার সাথে আমি কাজ করছি আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারের কোনো কাজ তো দূরে থাকতে, যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার, তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন, সবকিছু ঠিক করে দিচ্ছেন, এটা ডাহা মিথ্যা কথা। আমি মনে করি যে এটা সঠিক নয়। জনাব তাজুল ইসলাম, আমরা দেখেছি যে বিএনপির আমলে রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে, যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। জনাব তাজুল ইসলাম। জি জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন, এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে। যে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে, কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি। আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সুতরাং ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষের সমর্থন নিয়ে আছে। তাহলে আপনি যদি বলতে চান যে অনির্বাচিত সরকার 1 মিনিটও চালানো উচিত নয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার কি চালাবেন না? ডক্টর ইউনূস চালাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থন নিয়ে। দিস ইজ নাম্বার 1। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জনগণের ইচ্ছা ও অভিপ্রায় বোঝার তো উপায় আমাদের সংবিধানে একরকমই বলে দিছে, তাই না? নির্বাচন আমাদের সংবিধান কি জনগণের ইচ্ছা আর অভিপ্রায় কি আর কি রকম বলছে? আছে আছে। এই যে যেমন ধরেন এই যে বিপ্লব,
যে বিপ্লব 5ই আগস্ট হয়েছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক। সে নির্বাচনের নামে তামাশা করেছে, এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি, সেটা ছাত্ররা দেখিয়েছে, 5ই আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ কিভাবে ঘটান, এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন। সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে, যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল 1990 সালে, আমাদের সবারই মনে আছে, সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না। সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছে। সুতরাং 3 মাসের জন্য তারা যে একটা বিশেষ দায়িত্ব পালন করেন, এইটা তারা অনির্বাচিত হিসেবে 90 সালে কিন্তু অ্যাজ সাচ এইভাবে বলার সুযোগ নেই, কারণ তাদের এই মাননীয় চিফ প্রসিকিউটর 90 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই, একটা অস্থায়ী রাষ্ট্র কাঠামো আসছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে কিন্তু 96 সালে জনগণের অভিপ্রায় দিয়ে, ঠিক আছে, সংসদ দিয়ে আসছে 96 সালে, ঠিক আছে। কিন্তু ওই যে এই যে ধারণাটা, এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা ইন্ট্রোডিউসড হয়ে গেল, সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, সরকারি দল এবং বিরোধী দলের। তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো, সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই, কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার। হয়তো কথিত যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আসছে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করে? আপনি দেখবেন সোজা পথ সবসময় একটা হবে, সে যেদিক থেকে আপনি দেখেন সোজা পথ একটাই। আদালত যদি ন্যায়সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করবেন, যেটা গণমানুষের আকাঙ্ক্ষা, সেটার সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওকে, আমরা কি আবার এটা আমি বুঝতে পারছি, আপনি মানে আপনি কি আবার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান? মানে আমাদের কিন্তু 2006-07 একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু, জি জি, যে কারণে কোর্টে এই কথাগুলি উঠছে বারবার। যে আমি যেটা মনে করি, আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখিনি, পাইনি এখনো। আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা, এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত। কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয়, সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা, বা কাকে প্রধান বিচারপতি করা হবে, কাকে সুপারসিড করা হবে, কে আমার অনুগত হবে, এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত। এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন, আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন, সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে। ব্যবস্থাটা থাকা উচিত, তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি। মানে 3 জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায়, আমরাও সে সময় মাঠে ছিলাম তাজুল ভাই, আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে, এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ করছে, অভিপ্রায়েরই প্রকাশ করছে। কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনোদিন কোনো কিছু করা হবে না, বিতর্ক হবে না। আমরা যদি এখন বিআরটিসির চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি, তো বা আর কাউকে কি করা সম্ভব? মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা, সেইটাও ছিল বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা, কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কেন? আপনার টেকটা একটু আমরা শুনতে চাই। আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা, বা এই পিছিয়ে আসার পেছনে কি কারণ। তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল, যে আগের বিচারে উইচ হান্টিং করা হয়েছে, প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে, পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে, এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে নিরীহ যে সমস্ত সিপাহীরা। আপনি বলছেন যে বেসড অন ফ্যাক্টস নাকি হিয়ারসে? এটা দেখুন, এগুলো হিয়ারসের বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ভুক্তভোগী, যারা বিডিআর এর হত্যাকাণ্ডের সময় যারা নানানভাবে এর সাথে এর দ্বারা প্রভাবিত হয়েছেন, সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি, এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট, এই সমস্ত জিনিস কিন্তু আলোর মুখ দেখেনি। সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীকে রাজধানীর বুকে বসে বসে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও, মানে বাংলাদেশে কখনো কোনো তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে? বাংলাদেশের 2 জন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন, সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল, সেগুলির রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে?
এটা আগে আসেনি বলে আসবে না, এটা আমি বিশ্বাস করি না। হুম। অতীতে বাংলাদেশ 52 বা 54 বছরের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি। আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে। কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে, সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি। আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি। এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি, তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায়। সেই ক্ষেত্রে এই বিচারটা যেমন আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা, একটা সেনাবাহিনীকে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা। কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয়, ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে। কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না? মানে আমরা যখন এইটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে। এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা? মানে আমি আসলে হিসাব মিলাতে পারি না যে এতে কার লাভ হবে। ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই 57 জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো, বা মানে প্লটটা কি আসলে জনাব তাজুল ইসলাম? দেখুন, এখানে যে শুধু আওয়ামী লীগে ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয়। আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে, এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না, এর সাথে পেছনে আরো কোনো বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে। আপনি গত 16 বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা, এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা, এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে। যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে, যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র, সেটা যদি তার তার কলোনিয়ালিজম বলেন, তার আগ্রাসী নীতির কথা বলেন, তারা যদি পেছন থেকে কলকাঠি নেড়ে থাকে এবং যারা ক্ষমতায় ছিলেন গত আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জনাব তাজুল ইসলাম, সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে, মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে? এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা? না, এটা আমি বলছি, আমি বলছি আক্রমণ করা নয়। আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয়। ইনফিলট্রেশনের মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে, আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই। আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয়, তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই। এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল, এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করলো, এই ফ্যাক্টস ফাইন্ডিং তো হয়নি। এটা অবশ্যই এটাকে বের করা উচিত জাতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে। বেশ, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাজের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে বলে আমরা জেনেছি। এইটার ক্ষেত্রে আসলে সরকারের কি করার দরকার এবং এটা কিভাবে, মানে আপনি আরেকটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি? কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন, কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি এখনো। জি, আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং পত্রপত্রিকাতেও এসেছে। সেখানে কিন্তু তারা খুব সুনির্দিষ্টভাবে বলেছে যে ভারত সরকার কিভাবে এই গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে। সেখানে তারা উদাহরণ হিসেবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যে ভারতের সীমান্তে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে আটক করে যে কিভাবে এত বছর আটকে রেখেছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছেন সুখরঞ্জন বালির কথা, যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়, তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে, এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও বিএসএফ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রাখে অন্যায়ভাবে অনুপ্রবেশের দায়ে। এইরকম আরো অনেকগুলো গুম ভিকটিমের সাক্ষাৎকার তারা নিয়েছেন, যাদেরকে বিভিন্ন সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আটকে রাখা হয়েছে, পরবর্তী সময়ে তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানানভাবে। এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন, যেটা আরো ডিটেলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে, যে এই গুমের কার্যক্রমকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে
আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি, এবং বিশেষ করে এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট, সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। এখন রাষ্ট্র হিসাবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে। আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন, যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো অপরাধের ক্ষেত্রে প্রতিবেশী দেশ তাদেরকে ফ্যাসিলিটেট করছে, আমাদেরকে অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে, তাদের সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে তো আমরা যা করার, এর বাইরে তো আর খুব বেশি কিছু করতে পারবো না। ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা, এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে। এবং পরবর্তী সময়, বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়ও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি করে আমাদের সৈনিকদেরকে দেশের অভ্যন্তরে নিয়ে এসে ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে, সেই এভিডেন্সগুলো আমাদের হাতে এসেছে। এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো। তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী, যিনি পালিয়ে গেছেন, তিনি বলছেন যে না, সীমান্তের ওপারের দের সাথে কথা হয়েছে, সীমান্তে কোনো সমস্যা নেই, তোমরা সব চলে আসো। ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না, তাদের সাথে যে বোঝাপড়া আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের তুঙ্গে উঠেছে, এত বছরের নিপীড়ন নিগ্রহ, এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে সেটা ছিল, সেটা ভাষা পেয়েছে এই গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে। মানে আমি আসলে এই রাজনৈতিক বয়ানটা বুঝতে চেষ্টা করি। মানে শেখ হাসিনা নিজে যেগুলি অপরাধ করতেছে, নিজে যেগুলি কাজ করতেছে, সেগুলিরও দায় সবটাই আমরা ভারতের উপরেই দিব এখন, তাই তো? না, আমরা তা বলছি না। আমরা যেটা বলছি যে দেখুন, শেখ হাসিনার এই অপরাধগুলো সংগঠনের ব্যাপারে তাকে নানানভাবে ফ্যাসিলিটেট করা হয়েছে। তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে যে তাকে তো ফ্যাসিলিটেট চীনও করছে, 2টা সাবমেরিন দিছে ভারতের এটা টহল দেওয়ার জন্য। সাবমেরিন এই যে পদ্মা সেতু বানাইতে টাকা দিছে, মিথ্যা কথা বলে বলে সে টাকা। হ্যাঁ, সাবমেরিন কিন্তু কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের কাজে ব্যবহৃত হয়নি। এবং পদ্মা সেতুতে সে ঋণ যেটা দিয়েছে সেটা দিয়ে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, যদিও সেখানে দুর্নীতি হয়েছে। আমি বলতেছি কিন্তু ধরেন একটা গুমের ক্ষেত্রে যখন সাহায্য করবে, যখন সীমান্ত খালি করে বাংলাদেশের জনগণের উপরে আঘাত করো, তোমার সৈনিককে নিয়ে সীমান্ত খালি করে দাও, এই ধরনের সম্পৃক্ততা এক জিনিস নয়। সেটা তো আপনি বলতেছেন, মানে এটা তো আপনার বলা, মানে আমি তো আর এটার ফ্যাক্ট আমি জানি না। মানে বাংলাদেশের কোনো সরকার প্রধান সীমান্ত খালি করে দাও, সৈনিকদের মারা, এটা ইটস লাইক, মানে এটা অনেক বড় স্টেটমেন্ট। মানে এটা নিশ্চয়ই সৈনিকদের মারা না, আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে। আমাদের তদন্তের মাধ্যমে আমরা পাচ্ছি যে যখন 5ই আগস্টের যখন ঢাকাকে কন্ট্রোল করতে পারছিল না, তখন প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছিলেন বিজিবিকে যে তোমরা সীমান্ত থেকে ঢাকা শহরের দিকে মার্চ করো। এবং আপনারা জানেন যে 5ই আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় বিজিবির সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে, তারা ঢাকার দিকে মার্চ করছিল। সেই তথ্য আছে। বিডিআর নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে, আর কোথাও থেকে তো নিয়োগ করার উপায় নাই, মানে বিজিবিকে নিয়োগ করা। তাহলে সীমান্তকে অরক্ষিত রেখে আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা, এবং সেক্ষেত্রে আবার যখন বলা হয়েছে যে আমি যেটা করব, তো তাহলে তো সীমান্ত অরক্ষিত হয়ে যাবে। তখন যে তিনি যে অ্যানসার গুলো দিয়েছেন, যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে, তো এগুলোর থেকে এগুলো অনেক বেশি সত্য কথা, কিন্তু ইট ইজ রিয়ালিটি। ওকে, ঠিক আছে, আমি মেনে নিলাম। এমনিতেই লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কিনা, কেন তো আওয়ামী লীগের হয়ে কথা বলতেছি যে ভাই। আচ্ছা, যাই হোক, প্রেসিডিয়াম কিন্তু ফাঁকা আছে, আপনি চাইলে হয়ে যেতে পারেন। এই ফাঁকা হয়ে যেতে পারে না, আপনার ধারণা যে আমি খালি ফাঁকা হইলেই সেই জায়গায় গিয়া বসি, ব্যাপারটা এরকম না কিন্তু তাজুল ভাই। মানে 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 এটা 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 আমি, আচ্ছা, আমার 2টা প্রশ্ন এটার মধ্যে এটা আসে, সেটা হচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডিম মলমূত্র নিক্ষেপ, অনেক ক্ষেত্রে আইনজীবীদের কে দাঁড়াতে না দেওয়া, এইটা আপনি দীর্ঘদিন, মানে এইটা আপনি ফেস করেছেন, কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি, এইটা আপনি আসলে কিভাবে দেখেন যে এটা ঠিক হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমার দায়িত্বের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে আপনারা দেখেছেন যে তাদেরকে কোনো হাত করা পরানো হয় না, তারা খুব পিসফুলি এখানে আসেন এবং তারা হাত নাড়েন, তারা দোয়া চেয়েছেন, তারা হাসি মুখে কথা বলেছেন। এটার জন্য আমাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তোমাদের আগের সব আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, তোমাদের এখানে আপনাদের সাথে আওয়ামী লীগের ভালোবাসা বেশি, তাজুল ভাইয়ের সাথে আওয়ামী লীগের ভালোবাসা বেশি। হ্যাঁ, এই জাতীয় কথা বলা হচ্ছে। তো এইটা যেটা জজ কোর্টে প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে, তখন জাস্ট বিপ্লবের পর তখন একটা ট্রমার থেকে বেরিয়ে আসা, এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত, শহীদদের রক্ত তখনও শুকায় নাই, মানুষ আহত,
তখন একটা ইমোশনের ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত, এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয়। তবে ওকে, এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এই এবং আমরা কেউই চাইবো না যে আমরা এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক। আচ্ছা, জয় বাংলা এখন জাতীয় স্লোগান না, কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না, কিন্তু আমাদের কাছে খবরগুলো এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে। জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের 2জন কর্মীকে হত্যা করা হয়েছে। মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে তাজুল ভাই? আমার জানা নেই, তবে জয় বাংলা হ্যাঁ, স্লোগানকে যেভাবে অপব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা অপকর্মের সাথে, হ্যাঁ, হ্যাঁ। হত্যাকাণ্ড, দুর্নীতি করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে, মানুষ হুম, মারতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে, হুম, ব্যালট বাক্স ছিনতাই করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। হুম। এইভাবে যখন একটা অপরাধের স্লোগান হয়েছে, যখনই সে ধরা পড়তে গেছে তখন সে জয় বাংলা বলে হ্যাঁ, ফেলছে। কারণ হচ্ছে যে এইভাবে কারণ এই জয় বাংলা আ- বলতে গেলে তো আর আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে না, এটা তো আমিও হ্যাঁ, বলতে পারি, আপনিও বলতে পারেন, তাই না? মুশকিল আসানের যে স্লোগান, এখন যখনই এই স্লোগানটা 16 বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে, তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না, হুম, তার পেছনের যে মানুষটার অপরাধী হুম। মানসিকতা, তাকে কিন্তু মানুষ আক্রমণ করে। ও সুতরাং খুব জয় বাংলাকে দোষ দিয়েন না, দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা, যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে। তা- সুতরাং বাংলাদেশে এই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে। আমার মনে হয় যে এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে, এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন। তাইলে যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, এটা তো দেয়াই যেতে পারে, কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগেই দেওয়ার জন্য আপনারা এটা রাইখা দিচ্ছেন, তাতে ঝামেলা হয় কিনা। যাই হোক তাদের, ওকে। আমি এখানে একটা লাইন অ্যাড করতে চাই, যে জি, এটা তাদের যেটা আপনি ইয়াসির অ্যাড ভাই করেন। বললেন, জি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের আইনজীবী আছেন এবং কোন রকমের বাধাবিঘ্নতা নয়, বরং তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যদি বিদেশি পরামর্শক লাগে হুম, আপনারা আনতে পারেন, এবং সব ধরনের সহযোগিতা তাদেরকে আমরা করছি এবং ফিউচারেও করা হবে। সুতরাং প্রথম দিকে যেটা হয়েছে, ওই যেটা আমি বললাম যে ডিম ছোড়ার কাজটা যেটা প্রথম দিকে উত্তেজনার সময় হয়েছে, ওই সময়ই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা কিন্তু এখন আর হচ্ছে না। হুম। এবং বিশেষ করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, এখানে খুবই স্মুথ এবং খুবই ভয়ভীতিহীন পরিবেশ। এখানে আইনজীবীরা খুব প্রফেশনাল দায়িত্ব পালন করতে কোনো রকমের বাধা নেই। এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি এবং করতে পারবেন না আশা করছি। এবং এই ব্যাপারে আমরা 100% সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে এইখানে আসামিদের ডিফেন্ড করতে যারা আসবেন, তারা প্রপারলি প্রসিকিউশন যতটা সুবিধা ভোগ করে ঠিক ততটাই সুবিধা এখানে ভোগ করবেন। এই ব্যাপারে কারো মনে যেন কোনো দ্বিধা না থাকে। আমরা ওকে। তাদেরকে সব ধরনের আইনগত সুযোগ দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করছি। জনাব তাজুল ইসলাম।